প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আয়োজন, আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। এবং এই আজকের বিজনেস টাইমসের আমাদের যে আলোচনা, তার আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংকে তারল্য সংকট এবং উচ্চ সুদ হার। আর এই আলোচনা চালিয়ে নিতে আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমরা দুজনকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই আমার ডানে রয়েছেন জনাব সৈয়দ আবু নাসের বখতিয়ার, চেয়ারম্যান অগ্রণী ব্যাংক পিএলসি, এবং এরপরে রয়েছে জনাব সিদ্দিক ইসলাম, প্রধান প্রতিবেদক দ্য ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেস। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আর এই আলোচনা এগিয়ে নিতে আমি সঙ্গে থাকব সুলতান মাহমুদ। আমরা আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখতে চাই যে আসলে আমাদের ব্যাংকিং খাত একটি কঠিন অবস্থার মধ্যে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নানান প্রতিকূলতার মধ্যে রয়েছে আমাদের আর্থিক খাত, এবং এটাতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের যে ভিত্তিগুলো সেগুলো ক্রমে দুর্বল হয়ে যাচ্ছে। হাতে গোনা কয়েকটি ব্যাংক বাদে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের 61টি ব্যাংকের মধ্যে প্রায় 2/3 ব্যাংক এখন নাজুক অবস্থায় রয়েছে। ব্যাংক ব্যবস্থায় আসলে এখন বলা চলে যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং অতি নিম্নবিত্তর একটি জায়গা তৈরি হয়েছে যদি আমরা বিভাজন করতে যাই। তো সেই জায়গায় কেন এলো? এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অর্থ সেটি কেন্দ্রীভূত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে, এবং সেগুলো ব্যাংক ব্যবস্থায় সরাসরি ব্যাংক ব্যবস্থায় না ঢুকে সরকারের যে বিল বন্ড আছে সেদিকে ঝুঁকে পড়ছে। ইভেন দ্যাট ব্যাংকাররা পর্যন্ত সেদিকে ঝুঁকে পড়ছে। তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের বিনিয়োগ পরিস্থিতি কী হবে? আমাদের শিল্পায়ন কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের অর্থনীতির চাকা কিভাবে ঘুরবে? যদিও বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যে আমাদের যে মূল্যস্ফীতি সেটিকে টেনে ধরবার জন্য টাকার যে সরবরাহ সেটিকে টেনে ধরা হচ্ছে। একটি হচ্ছে যে আমরা দেখি যে আমাদের যে ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের যে একটি অন্যতম কাজ, তার মধ্যে একটি মুদ্রানীতি ঘোষণা করে, এবং সেই মুদ্রানীতিগুলো আমরা কয়েকবার ধরে দেখছি যে একরকম সংকোচনশীল মুদ্রানীতির মধ্য দিয়ে চলছে। তার উপরে আবার যখন এরকম কেন্দ্রীয় ব্যাংকের যে ইনস্ট্রুমেন্ট আমরা যেগুলোকে বলে থাকি, একটা হচ্ছে ব্যাংক সুদের হার বা নীতি সুদ হার, আরেকটি হলো এই যে ট্রেজারি বিল বন্ড, এর মধ্যে যখন সুদ বেড়ে যায় তখন আমাদের যে সাধারণ ব্যাংকের যে ব্যাংক সুদ সেটি কোথায় গিয়ে দাঁড়ায়? একটি বড় ধরনের উল্লম্ফন ঘটেছে আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের ব্যাংকিং খাতের অবস্থা সামগ্রিকভাবে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং তার পরিণতিতে বিনিয়োগের বা শিল্পায়নের অবস্থা কোথায় গিয়ে ঠেকছে, এসব বিষয়ে আলোচনা করব। আমি শুরুতেই আলোচনা করতে চাই, সূত্রপাত করতে চাই জনাব নাসের বখতিয়ার আপনাকে দিয়ে। আপনি যদি একটু বলেন আমাদের যে আসলে আমাদের ব্যাংকিং খাত সামগ্রিক ভাবে কোন অবস্থায় এখন দাঁড়িয়েছে। খুব সুন্দর প্রশ্ন ভাই সুলতান। আমি দেশ টিভিকে ধন্যবাদ দিচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে বলবো যে গত 15 বছরে যে ব্যাংকিং খাতে যে অস্থিরতা বিরাজমান ছিল, আমরা এসে 2024-এ যখন ব্যালেন্স শিট দেখছি তখন সেটার এই ডিবাকেলের কিন্তু রেজাল্টটা আমরা দেখতে পেলাম। যে হয়তো 9 সাল পর্যন্ত বা 8 সাল পর্যন্ত যেটা ভালো একটা অবস্থায় ছিল, সে হঠাৎ করে 16 পর্যন্ত চলতে পারে। তারপরে যদি ব্যালেন্স শিটগুলি দেখা যায় 17 থেকে শুরু করে 23, এটা শেষ হয়ে গেছে। আমি বলবো ব্যাংকিং খাতে মোস্ট অফ দ্য ব্যাংকস, ইউ সে যে 2/3 ব্যাংক বা 1/3 ব্যাংক অসুবিধায় আছে, আমি বলবো যে মোস্ট অফ দ্য ব্যাংকস আর হ্যাভিং সিরিয়াস লিকুইডিটি ক্রাইসিস। সিরিয়াস লিকুইডিটি, তাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি অলসো ইনঅ্যাডিকুয়েট। হয়তো 50% ব্যাংক দেখা যায় তাদের, যদি আমরা ইন্টারন্যাশনাল রেটিং হিসাবে যদি করি, 50% ব্যাংক হয়তো বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু কোশ্চেন হলো যে কোনটা হবে সেটা আলাদা কথা। সেটা তো অফকোর্স আমাদের অ্যাসেট রিভিউ
করা দরকার, অ্যাসেট রিভিউ না হলে হবে না, এগুলি আমি বুঝি। অ্যাসেট ভ্যালুয়েশন করা দরকার, ডিউ ডিলিজেন্সগুলি কিন্তু হয় নাই মোস্ট অফ দ্য কেসে। ইভেন কেওয়াইসি ছিল না, ওই নেম লেন্ডিং, হয়তো পলিটিক্যাল প্রেশার ছিল, হয়তো বোর্ডকে বলা হয়েছে, বোর্ডের প্রেশার ছিল, টপ ম্যানেজমেন্টকে বলা হয়েছে, টপ ম্যানেজমেন্ট ব্রাঞ্চ ম্যানেজমেন্টকে বলে দিয়েছে। ক্ষেত্র বিশেষ এইভাবেই কিন্তু প্রবলেমগুলি আছে। আমি যদি আমার ব্যাংকের কথা বলি, আমি জানি 2009 সালে যখন আমি ছেড়েছি ব্যাংক, অগ্রণী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে 2010-এর মার্চে। আপনি 2 দফায় ম্যানেজিং ডিরেক্টর ছিলেন? এক দফা, হ্যাঁ 2 দফায়, মানে কন্টিনিউ, মাঝে হয়তো গ্যাপ ছিল। সেই যখন কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, তখন আমার টার্মটা শেষ হয়ে গেছিল 2004 থেকে 2007, তারপরে আবার গ্যাপ সেই সময়। পরে যখন আবার এই গভর্নমেন্টেরই কিন্তু আমাকে আবার 3 বছরের দিয়েছিল, তো এটা আমি 3 বছর 6 বছর টার্ম কমপ্লিট করেছি। টার্ম কমপ্লিট করে আমি শেষ করেছি এটা। আর তখন যেটা বলা হয়েছিল সেটা হলো গিয়ে আমাদের যেটা বলছে যে নেগেটিভ ছিল, অল নেগেটিভ ইন 2004, 2009-এর মধ্যে অল বিকেম পজিটিভ। 2600 কোটি টাকার ইকুইটি শর্টফল ছিল, বিট করতে পেরেছি ফ্রম অপারেশন, ফ্রম প্রফিট এবং ফ্রম রিকভারি। তারপরে আমার ক্যাপিটাল এডুকেসি যেটা নেমেছিল সেটা 10% প্লাস, তখন 10% ছিল, এখন কুশন নিয়ে 12.5%, বাজেল 3 অনুযায়ী। তখন আমাদের সময় বাজেল 2 ইমপ্লিমেন্ট করতে হয়েছিল। ক্লাসিফাইড লোন যেটা 38% ছিল, দ্যাট কেম ডাউন টু 10%। কিন্তু যখন আমি এবারে আসলাম, দায়িত্ব নিলেন বিং চেয়ারম্যান, অ্যাজ চেয়ারম্যান, আমার সত্যি বুক ফেটে গেছে। আই কুড নট, মানে ফর 5 মিনিটস আই কুড নট থিঙ্ক যে কী করবো আমি এখানে। ক্লাসিফাইড রেট শুট আপ এগেন 40% প্লাস, ইকুইটি আমার নেগেটিভ হয়ে গেছে লেস দেন 5%। আমি নেট লেন্ডার ছিলাম ইন দ্য ইন্টারব্যাংক মার্কেট, সেটা উই বিকাম নেট বড়োয়ার। আজকের বিষয়বস্তু এখানেই আসবো আমি জানি, কারণ এই যে এগুলির হলো ওই গত 10 বছরের ঘটনা বা 8 থেকে 10 বছরের ঘটনা। প্রথমের দিকে ঠিক ছিল, কিন্তু তারপরে সিচুয়েশন বিকেম রিয়েলি ওয়ার্স্ট পসিবল। আজকে সবাই জানে ব্যাংকগুলোর কী অবস্থা। আমরা বলছি যে খালি কয়েকটা যারা ব্যাংক টেক ওভার করেছিল রাত্রে, সেই ব্যাংকগুলি খারাপ, কিন্তু সেগুলি হতে পারে খারাপ, আমি জানি না, আমার চোখের সামনে ফিগারগুলি নাই। কিন্তু এটার জন্য বেস্ট হলো অ্যাসেট রিভিউ করতে হবে, আমাদের অ্যাসেট রিভ্যালু করতে হবে, বুঝতে হবে আমার যে সিকিউরিটি আছে। এক একটা লোন 10,000 মানে 1,000 কোটি টাকার উপরে, কিন্তু 2,000 কোটি টাকা আমার সিকিউরিটি লাগবে, বা অ্যাটলিস্ট মিনিমাম 1,000 কোটি টাকার সিকিউরিটি লাগবে তার 1,000 কোটি ফান্ডেড হলে। কিন্তু এটা তো নাই, কিছুই নাই। এটা তো আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না, তার কর্পোরেট গ্যারান্টি দিয়ে শেষ হয়ে গেছে। আমি যেটা মনে করছি, আমি যেভাবে প্ল্যান দিয়েছি, এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে। আমার পজিশনটা, আমি ব্যাংকের পজিশনটা তোমাদের জনতার কাছে দেশ টিভিতে বললাম আমি, কিন্তু এটার প্ল্যান হলো কি, আমি নতুন কোনো লেন্ডিং করছি না, এটা কিন্তু আমার ইচ্ছা এই মুহূর্তে নাই, এই মুহূর্তে না। কিন্তু আমি কি করতে চাচ্ছি, যারা অলরেডি ক্লাসিফাইড, যারা গত 15 বছর কোনো সাপোর্ট পায়নি, কোনো এই আওয়ামী লীগের সময়, লাস্ট গভর্নমেন্টের সময়, আমার প্রধান কাজ আমি মনে করছি তাদের সাপোর্টটা দেওয়া। তারা কিন্তু এখানেই টাকা পয়সা যা আছে, জমি জমা যা সব এখানে। যারা দেশের বাইরে নিয়ে গেছে সেটা তো সরকারের উচিত হবে, যখন নিয়ে আসবে তখন সেটা চিন্তা ভাবনা করব। এখানে যারা রয়ে গেছে অনেক বড় বড় কাস্টমার, দে ডিড নট গেট এনি ফ্যাসিলিটিস, তাদের বিজনেসগুলি বদ্ধ অবস্থায়, আর প্রায় বদ্ধ অবস্থায়। একটা বিজনেস চালানো কিন্তু ডিফিকাল্ট, সেখানে তাদের সাপোর্ট দেওয়াটা আমি মনে করি অফকোর্স দিতে হবে। এটা কি সামগ্রিকভাবে সব ব্যাংক এভাবে চিন্তা করছে? এইটা তো আমি বলতে পারবো না, এটা হয়তো সেন্ট্রাল ব্যাংকের কাউকে বললে, পলিসি আকারে যদি আসে,
আমি আশা করব সেইভাবে আসা উচিত। বাংলাদেশ ব্যাংক আরেকটা জিনিসও দিয়েছে, এটাও কিন্তু আমি বাইরে কাজ করেছি, আমি কোনোদিনও দেখিনি। এটা হলো ডেফারেল সিস্টেম অফ দ্য প্রভিশন। ক্লাসিফাইড কম দেখানো হচ্ছে, কম দেখালে পরে দুইটা অ্যাডভান্টেজ আমার ডিরেক্টরস, স্টেক হোল্ডার যারা থাকছে, দে আর গেটিং বেনিফিট, কিন্তু আমার পজিশনটা রাইট হচ্ছে না। কিভাবে বেনিফিটস পাচ্ছে? তারা ডিভিডেন্ড পাবে, বোনাস পাবে, ক্যাশ পাবে, এইটা হলো তাদের অ্যাডভান্টেজ। আরেকটা অ্যাডভান্টেজ পাচ্ছে এটার জন্য আমি বলবো ম্যানেজমেন্টও, যদি তার প্রভিশন ঠিক মতো না করে, তারা দেখাচ্ছে আমার তো প্রফিট হয়েছে স্যার, আমি তো অপারেটিং প্রফিট করছি, আমাকে বোনাস দেন, আমাকে ইনক্রিমেন্ট দেন, আমাকে স্যালারি ইনক্রিজ। এটি একরকম সত্যের অপলাপ আমরা বলতে পারি, যে অনেকটা সত্যকে আড়াল করে যে এটা দেখানো হচ্ছে। জনাব নাসির বখতিয়ার, আমরা আপনার কাছে আবার আসবো আলোচনায়। জনাব সিদ্দিক ইসলাম, আপনি ব্যাংকিং খাত নিয়ে, আপনি অর্থনৈতিক সাংবাদিক এবং ব্যাংকিং খাত নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করছেন, এবং আমরা আপনাকে বলে থাকি যে আপনি আর্থিক খাতের একজন বিশ্লেষক। আপনার বিশ্লেষণটা কি? আমাদের এখন ব্যাংক যে অবস্থায় আছে, পুরো ব্যাংকিং খাত কোন দিকে যাচ্ছে এবং এখান থেকে উত্তরণের পথ কি মনে করেন আপনি? ধন্যবাদ জনাব সুলতান মাহমুদ। আসলে ব্যাংকিং খাতের অস্থিতিশীলতা শুরুটা হয়েছে লাস্ট গভর্নমেন্টের শেষের দিকে গিয়ে। মূলত আসলে কিছু কিছু নীতি এবং কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে, যেগুলো আসলে ব্যাংকিং অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমি কোনোটাই এটা সাপোর্ট করে না। এটা আসলে রাজনৈতিক উদ্দেশ্য করার জন্যই মনে হয় ওনারা এটা ইম্পোজ করেছে। যেমন একটা ৯ এবং ৬, এটা বহুল আলোচিত একটি, মানে সুধারের কথা বলছি আমি, যে আসলে এটা কোন মানে ইকোনমিক্সের বা ফিন্যান্স বা ব্যাংকিং এর কোন ফর্মুলা ইউজ করা হয়েছে, এটা আমার মনে হয় কেউ সুস্পষ্টভাবে বলতে পারবে না, আমি যতটুকু জানি আর কি। তো এখানে আসলে একটা মানে ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার নাম দিয়ে আসলে পুরা খাতটাকে একটা মানে অস্থিতিশীলতা থেকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আপনি বলে দিচ্ছেন যে তুমি ৯-এর বেশি ইন্টারেস্ট রেটে লোন দিতে পারবে না। তো এটা তো আসলে এক ধরনের কমান্ড ইকোনমি, বাট উই আর স্টিল এনজয় দ্য মার্কেট ইকোনমি। ইটস দ্য ডিফারেন্টলি, এটা একটা মানে সাংঘাতিক রকমের একটা কন্ট্রাক্ট মানে একটা বৈপরীত্য একটা মানে পলিসি। এই পলিসি যখন তারা নেয়, এটা ব্যাংকার বলেন, ইকোনমিস্ট বলেন, বুদ্ধিজীবী বলেন, সুধী সমাজ বলেন, সবাই কিন্তু এটাকে কেউই ভালোভাবে নিচ্ছে বলে আমরা জানি না। একমাত্র ব্যবসায়ীরা তারা বলছে তাদের ব্যবসায়িক ইন্টারেস্ট, তাও একটা দলীয় ব্যানারে যারা ছিলেন তারাই বলছেন। কিন্তু যারা রিয়েল সেন্সে ব্যবসা করেন, দে অলওয়েজ প্রিফার দ্য মার্কেট ফোর্স, মার্কেট ইকোনমি। আপনারা হয়তো অনেকেই জানেন, যখন এই ইন্টারেস্ট রেট ৯ ছিল না, তখনও কিন্তু অনেক ব্যাংক ৯-এর নিচে, তারা অনেক ব্যবসা প্রতিষ্ঠান 9-এর নিচে লোন নিয়েছে। এমন উদাহরণ কেন্দ্রীয় ব্যাংকে আছে এবং ব্যাংকগুলোতে আছে, যদি আপনারা খোঁজ নেন জানতে পারবেন। সেটি ব্যাংক ক্লায়েন্ট রিলেশন। তাহলে এটা ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ, এটা আমাদের ব্যাংকিং সংস্কার কমিশনের একটি সুপারিশ, যেটা কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘদিন থেকে তারা এটা লালন করে, যে ব্যাংকে সুদের হার মানে নির্ধারিত হবে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের ভিত্তিতে, কোনো ইম্পোজ করা ফর্মুলা দিয়ে এটা হবে না, অর্থাৎ বাজার ভিত্তিক। রাইট। এখন বাজারে যদি মুদ্রা সরবরাহ কমে যায়, তাহলে তো এখানে ইন্টারেস্ট রেট বাড়বেই, আর যদি সরবরাহ বাড়ে তাহলে ইন্টারেস্ট কমবে। দিস ইজ দ্য পলিসি। এবং তার ট্র্যাক রেকর্ড, একটা ব্যবসায়ীকে যখন ব্যাংকটা লোন দেয়, তখন তার ট্র্যাক রেকর্ড দেখা হয়। আপনি গেলেই আর আপনাকে লোন দিয়ে দিবে, এটা মনে হয় ঠিক না। হ্যাঁ, দিতে পারে যদি রাজনৈতিক কোনো সিদ্ধান্ত সেখানে থাকে। সেটা আমরা আগে সরকারের সময় দেখেছি। অনেক যে তাদের অ্যাসেট দেখা গেল যে কোলেটারাল, আপনারা একটু আগেই আমাদের জনাব নাসির বখতিয়ার বলছেন যে এখানে কোলেটারালগুলো ঠিকভাবে মানে নেওয়া হয় নাই বা ঠিকভাবে এটা এই যে বিভিন্ন কারণে, যেটি কেন্দ্রীয় ব্যাংকও একসময় গিয়ে তারা সেটাকে ফেস করতে পারে নাই। যেমন কেন্দ্রীয় ব্যাংক এটা প্রথমে তারা একটা অনেস্ট একটাবারে তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত ছিল যে এই ৯-এর সার্কুলারটা তারা করবে না, এবং দু একজন কর্মকর্তা সরকারকে বলার চেষ্টাও করেছিল যে এটা আসলে আমরা পারি না, কিন্তু মন্ত্রণালয় থেকে এটাকে চাপিয়ে দেওয়া হলো একভাবে। তখন কেন্দ্রীয় ব্যাংক করলো কি, তারা নীতি বহির্ভূত ভাবে তারা এটা বাজারকে বললো, ব্যাংকগুলোকে তোমরা এখন থেকে ৯ সুদের হার নির্ধারণ করতে হবে। ৯-৬ করে কেন্দ্রীয় ব্যাংক বলেন নাই, সার্কুলার দিয়ে বলে নাই, কিন্তু এটা
বিভিন্ন ফোরামে অর্থমন্ত্রী মহোদয় এবং বিভিন্ন ব্যাংকের যারা সাবেক সংগঠন ছিল, অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রীর কথা বলছি, তারা বিভিন্ন ফোরামে এটা আলোচনায় আসছে যে 9 এবং 6 সুদের হার হবে 9 এবং যেটা ডিপোজিট এটা হবে 6, যেটা বাজারের যে প্র্যাকটিস তার বৈপরীত্য ব্যাংকিং খাতকে এবং ব্যবসা বাণিজ্যকে এটাকে অনেক দূর পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাই একটি, আমার মনে করি, আমার এটা মানে ধারণা বা আমার এটা একটা মানে বলি যে আমার এটা মানে অবজারভেশন, সেটা হলো যে এটা একটা বড় ধরনের দায়ী। হ্যাঁ, ধন্যবাদ জনাব সিদ্দিক ইসলাম। আমরা আবার এই আপনার আলোচনায় ফিরবো, তার আগে আমরা একটি বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম, একটু বিরতিতে আমরা যাব, একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আমাদের আলোচনায়। আমাদের আলোচনার বিষয় ব্যাংকে তারল্য সংকট এবং উচ্চ সুদ হার। আর এই আলোচনায় আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জনাব সৈয়দ আবু নাসের বখতিয়ার, এবং রয়েছেন দ্য ডেইলি ফিনান্সিয়াল প্রেসের প্রধান প্রতিবেদক এবং আমরা আর্থিক খাতের অ্যানালিস্টও তাকে বলে থাকি, জনাব সিদ্দিক ইসলাম। আমরা আলোচনায় ফিরছি আবার জনাব সৈয়দ নাসির বখতিয়ার আপনাকে দিয়ে। যে আলোচনাটি সিদ্দিক ইসলাম করছিলেন, আসলে এই যে 9-6 সুদ হার বেঁধে দিয়ে আসলে আমাদের অর্থনীতি গিয়ে কোথায় দাঁড়ালো, আমরা যেটা দেখলাম যে 9-6 করে আসলে আমাদের মানুষের যে এই 9-6 যে আপনার ডিপোজিট নেয়া, তাতে যারা ক্ষুদ্র ডিপোজিটার বা বড় ডিপোজিটার তাদের অবস্থা কোথায় দাঁড়ালো, আমরা কি ওই সিদ্ধান্তটি ঠিক ছিল কেন, এবং তার সুফল না কুফল আমাদের ব্যাংকিং খাত বা আর্থিক খাতে প্রভাব ফেললো? এটা খুব সুন্দর প্রশ্ন। আমি এটাই বলতে চাচ্ছিলাম, আমাদের যখন সিদ্দিক ইসলাম ভাই, আমার ছোট ভাই যখন কথা বলছিল, একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ওপেন মার্কেট আমরা কথা বলতেছি, ক্যাপিটাল মার্কেটের কথা বলতেছি, সেখানে কিন্তু একটা জিনিস মনি ফিক্সড রেট তো বলতে পারি না। এই ফিক্সড রেটের অ্যাডভান্টেজও যদি দেখি, এটা কিন্তু ডিপেন্ড করবে, ওপেন মার্কেটে ডিপেন্ড করবে অন দ্য ইনফ্লেশন রেটটা। আমার ইনফ্লেশন রেট যেখানে 11%, 12% হয়ে গেছিলো, এখানে 9-6 কেমন করে ফিক্স হবে, এটা তো বুঝতে পারি নাই। আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি। যারা ইকোনমিস্ট, আমি নিজেকে কনসিডার করি না অ্যাজ অ্যান ইকোনমিস্ট, আমি ব্যাংকার, ওকে, 50 বছর থেকে ব্যাংকিং প্রফেশনে আছে, ইন্টারন্যাশনাল ব্যাংকিং, সেন্ট্রাল ব্যাংকিং, লোকাল ব্যাংক সবগুলা করেছে। এই ধরনের কিন্তু ডিসিশন আমি পাই নাই কোনো দিনও, দেখি না দুনিয়ার কোনো জায়গায়। কিন্তু এটার জন্য দায়ী আমার সেন্ট্রাল ব্যাংক ছিল, গভর্নর, আমার বিএবি অথরিটি ছিল, নাম এটা সবাই জানে, নামগুলি আর মেনশন করলাম না, এবং হয়তো অ্যাডভাইজার, তখন দিদেন অ্যাডভাইজার টু দ্য রুলিং প্রাইম মিনিস্টার, সেও ছিল। 3 জনা মিলে এই ডিসিশনসগুলি। আর এটার বেনিফিট আমরা একসময় বলতাম 22 পরিবার লুটে পড়ে নিয়ে সব দিদেন ওয়েস্ট পাকিস্তানে নিয়ে যাচ্ছে। এই বেনিফিটও কিন্তু এই 22 পরিবার বাংলাদেশের অ্যাডভান্টেজ হয়েছে। সব লোন যেটা ছিল 12, 13, 14 ইমিডিয়েটলি কেম ডাউন টু 9%। এইভাবে আর যারা কাস্টমার, যারা সেভার, তাদের কিন্তু জীবন শেষ হয়ে গেল। এখানে 5টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যেখানে 12% করে লেন্ড করছিল, তারা তার বাধ্য হলো 6%, এবার তারা বেশি বন্ধ হয়ে গেল, তারা পেমেন্ট করতে পারলো। কাস্টমার সেখানে যারা সেভার ছিল তারা মারা গেল। এগুলি কিন্তু দেখার বিষয় ছিল, কিন্তু এগুলি হয় নাই এখনো পর্যন্ত। কিন্তু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খুবই বাজে অবস্থা, কেউ লক্ষ্য করছে না। ইটস ভেরি আনফর্চুনেট। আমরা ব্যাংকিংয়ের ব্যাংকগুলোর ব্যাপারে বলা হচ্ছে, 61 ব্যাংকসের মধ্যে সব কথা বলছি, বাট হোয়াট অ্যাবাউট দ্য নন ব্যাংক ফাইন্যান্সিয়াল? তাদেরও তো বাঁচাতে হবে, তাদেরও তো ক্যাপিটাল ইনজেক্ট করতে হবে, ডিপোজিটাররা যাতে টাকাটা পেয়ে যায়, তারপরে তুমি মার্জ করো, করো, সেটা কোনো অসুবিধা নেই। এটা কিন্তু চিন্তার বিষয় আছে। আরেকটা জিনিস যেটা আমি এখানে বলতে চাচ্ছিলাম, বিসাইড দ্য ইনফ্লেশন রেট, ডিউ ডিলিজেন্স, এর আগেও বলেছি আমাদের কোনো সময় ডিউ ডিলিজেন্সটা করা হয় না। এই বড় বড় কাস্টমার নেম লেন্ডিংয়ে চলে গেছে, কিন্তু তার ক্যারেক্টারটা চিন্তা করতে হবে। 5C যেটাকে বলি, ক্যারেক্টারটাকে ভেরি ইম্পর্টেন্ট, তার মনোভাবটা কীরকম, তারপরে চিন্তা করবে তার ক্যাপাসিটি কীরকম আছে, সে কতটুক
তার নিজস্ব টাকা বিজনেসে ইনভেস্ট করছে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট অফ ক্যাপিটাল 5C বলা হয়। ইন্টারন্যাশনালি প্র্যাকটিস করতে লোন দিতে গেলে দিস ইজ কম্পালসারি, দেখতেই হবে। তারপরে আছে তার ক্যাপিটাল, থার্ড হলো ক্যারেক্টার, ক্যাপাসিটি, ক্যাপিটাল আসবে, তারপরে আসবে কন্ডিশন অ্যান্ড লাস্ট আসবে কোলাটারাল। ক্যাপিটালটা তার ক্যাপিটালের কথা বলো, কন্ডিশনটা হলো মার্কেট কন্ডিশন, কয়জন কম্পিটিটর। যখনই কেউ একজনা কোনো বিজনেসে ইনভলভ হয় আমি দেখি সবাই মিলে ওই বিজনেসে ঢুকতেছে, আরেকটা সেক্টরে যাও, কিন্তু এটা হয় নাই। হুমড়ি খেয়ে এখন আমরা বলছি যে গার্মেন্টস আমাদের সবচেয়ে বড়, ইয়েস গুড, কিন্তু এখানে পোটেনশিয়াল আছে অন্য মার্কেটেরও। লেদার সেক্টর আছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে, এগ্রিকালচার সেক্টর আছে, আইটি সেক্টর আছে, এগুলি প্রত্যেকে কিন্তু ভালো ভালো কাজ করে এগিয়ে যেতে পারে। যে কারণে আমাদের ডাইভার্সিফাইড কোনো প্রোডাক্ট নাই। আমি আনফরচুনেটলি এখনো পর্যন্ত এরকম পাই না, কিন্তু এই যে এইসব জায়গাতে যখন কেউ আসতে চায় আমি মনে করি যে তাদের সবচেয়ে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। যেহেতু আমার লিকুইডিটি প্রবলেমে ফেস করতেছি এখন, পুরো বাংলাদেশি একটু ডিফিকাল্টিসে আছে, কারণ এইগুলি বেশি বা 1,00,000 কোটি টাকার উপরে বোধহয় দেশের বাইরে পাচার হয়ে গেছে। ইট ইজ সেটা দিস দ্য মেইন রিজন। ক্লাসিফাইড ঋণ আমরা বলছি যদিও বোধহয় 10%, তাই না? 20%, কিন্তু যদি অ্যাকচুয়াল আফটার মেকিং প্রপার অ্যাসেট তোমাদের কোয়ালিটি ভ্যালু রিভিউ, অ্যাসেট কোয়ালিটি রিভিউ, AQR যেটা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে, এবং আমি জানি ইসলামী ব্যাংকের 5টা ব্যাংকের, এটা কিন্তু প্রত্যেকটা ব্যাংকের করা দরকার। এটা প্রত্যেকটা বোর্ডকে বলতে হবে তোমার অ্যাসেট কোয়ালিটি রিভিউ করে একটা রিপোর্ট সাবমিট করো, হোয়াট এভার ইজ দ্য প্রভিশন রিকোয়ার ইউ হ্যাভ টু মেক দ্যাট প্রভিশন। এইটা করতে সেম ইয়ারে। আমি ডেফারেল নিলেই তো তখন প্রবলেম। তারা ওই যারা বিজনেসে যারা ডাইরেক্টর থাকবে, যারা স্টেক হোল্ডার আছে, শেয়ার হোল্ডার আছে, তারা তো ডিভিডেন্ড নেবে। যারা ব্যাংকে কাজ করতেছে তারা বলবে আমাদের বোনাস দাও, আমি তো ভালো কাজ করতেছি, আবার তো অপারেটিং প্রফিট ভালো আছে, কিন্তু নেটে তো ডেফারেল সুবিধার আওতায় ওটা দেখাচ্ছে এইটাই। এবং এইটা ম্যাক্সিমাম আগে কিন্তু ছিল না। আমাদের স্টেট ওন ব্যাংক প্লাস এখন প্রাইভেট ব্যাংকও এটার অ্যাডভান্টেজ দিচ্ছে। এইটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যেটা 19টা ব্যাংকে ডেফারেল সুবিধার অ্যাডভান্টেজ, আমার কাছে ফিগার নাই, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন এইটা যত তাড়াতাড়ি পারা যায়। 2024-এ তো ব্যালেন্স শিট পার হয়ে গেছে, আর 25-এ যাতে এটা বন্ধ করা হয়, এইটা আমার একটা প্রস্তাব থাকবে। আমি কিন্তু এটা বলেছিও যে প্রপার জায়গাতে, কিন্তু আমি জানি না এটা ইমপ্লিমেন্টেড হয়। আমি এইটার থ্রুতে বলতে চাই ডেফারেল সিস্টেম এটা বন্ধ করা দরকার, নাহলে কিন্তু অ্যাকচুয়াল পজিশন কি গত 15 বছরে কি হলো এটা বোঝা খুব ডিফিকাল্ট, কেউ বলতে পারবে না। নাসির মুফতি, আরেকটি বিষয় আমি বলতে চাই, আপনি বলছিলেন বিগত সরকারের কথা, তাদের অনেক ভুল ত্রুটি, অন্যায়, অনাচার, অবিচার, আমরা ইল প্র্যাকটিস আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যেটি এখন আছেন, তারাও তো 10 মাসের বেশি, প্রায় বছরের কাছাকাছি চলে এসছে। তারা কি করলেন? তারা কি গুছিয়ে উঠতে পেরেছেন আপনার কাছে মনে হয়? সুন্দর একটা কোশ্চেন আমাকে করা হয়েছে। আই এম শিওর আমার ভাই যে বললাম সেও আমার সঙ্গে একমত। আমার ওপিনিয়ন হলো ইয়েস, এই ইন্টিরিম গভর্নমেন্ট ছাত্র জনতা রিভলিউশনের পরে যেটা করা হয়েছে, দে আর সাকসেসফুল ইন দিস লিমিটেড টাইম। 1-2টা করে যদি আসে আমি খোদ বলতে পারবো যে এটা ইনফ্লেশন রেট ডাবল ডিজিটসে ছিল, ইট হ্যাজ নাও কাম ডাউন টু সিঙ্গেল ডিজিটস। এটা কিন্তু আমি বলবো ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট, সবাই বলবে। এটা কিন্তু সহজে করা যায়। যে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগামী ছিল, এবারে রমজানে আমরা পেয়েছি সবগুলো কন্ট্রোল প্রাইস। এখন আস্তে আস্তে আবার হয়তো 2-1টা সেক্টরে বেড়ে গেছে দাম, কিন্তু সেটা তাও রিজনেবল অবস্থায় আছে। তারপরে ব্যাংকিং খাতে যে প্রবলেমগুলি ছিল, ডাউনফল ছিল, লুপহোলসগুলি, সেগুলি কিন্তু এখন বন্ধ হয়েছে। লেটস সে বন্ধ হয়েছে, উন্নতি হয় নাই। আমি বলবো না যে কেউ উন্নতি হয়ে গেছে, নো, এটা বন্ধ করতে সাকসেসফুল এই ইন্টিরিম গভর্নমেন্ট, আমাদের মাননীয় গভর্নর, মাননীয়
অর্থ উপদেষ্টা, এটা প্রধান উপদেষ্টার নেতৃত্বে এটা সত্যি একটা রিমার্কেবল জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি বন্ধ অবস্থায় আছি। জনাব নাসির মুখতার, আমি আপনার সাথে আবার আলোচনা আসবো। আমি আপনাকে বলেছি যে আপনি মার্কেট অ্যানালিস্ট বা আমাদের ইকোনমিক অ্যানালিস্ট আমরা আপনাকে বলে থাকি। তো সেই ক্ষেত্রে জনাব সিদ্দিক ইসলাম, আপনি কি মনে করেন এখন যে সরকারের এই যে ইনফ্লেশনকে সিঙ্গেল ডিজিটে আনবার জন্য আমরা দেখছি যে সব টাকা কেন্দ্রীয় ব্যাংকে কেন্দ্রীভূত হচ্ছে, যেখানে যে টাকা আছে, বিশেষ করে আমরা যদি বলি ট্রেজারি বিল বন্ড বা আমরা যেটিকে আরও একটি বলে থাকি যে নীতি সুধারের মধ্য দিয়ে, এটিকে আপনি কতটা যৌক্তিক মনে করছেন? এইভাবে ইনফ্লেশন টেনে ধরে সব টাকা কেন্দ্রীয় ব্যাংকে কেন্দ্রীভূত করা, এর ইতিবাচক বা নেতিবাচক দিক কোনগুলো মনে হয় আপনার? এখানে আসলে হচ্ছে কি, ধন্যবাদ আপনাকে। এটা একটা টেকনিক্যাল ইস্যু। আপনি যে প্রশ্নটা রেজ করছেন, আসলে এটা একটু টেকনিক্যাল আমি বলবো। এই কারণে এখানে কিছু পারসেপশন, কিছু আছে, সমস্যা আছে। যেমন আপনি বলতেছেন যে কেন্দ্রীয় ব্যাংকে টাকাগুলো গচ্ছিত হচ্ছে, মানে কেন্দ্রীয় ব্যাংকে ডিপোজিট হচ্ছে না। আসলে কেন্দ্রীয় ব্যাংকে হচ্ছে না এটা। এখানে বাংলাদেশ ব্যাংকে হলো কেন্দ্রীয় সরকারের, তারা অ্যাকাউন্টটাকে মেনটেন করে। এখানে 100-র উপরে অ্যাকাউন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, রান বাই দা বা রেগুলেট বা মানে এটাকে ম্যানেজ করে হলো সেন্ট্রাল ব্যাংক, থ্রু সেন্ট্রাল ব্যাংক। কারণ সেন্ট্রাল ব্যাংক হলো সরকারের ব্যাংক, এটা আমার আপনার ব্যাংক না, এটা হলো সরকারের ব্যাংক। তো এখানে যেটা হচ্ছে যে ঘটনাটা আমরা গত এই ইন্টারিম গভর্নমেন্টের আমরা দেখতেছি, এটা আপনি এই কথাটাই বলতে চাচ্ছেন যে এখানে কিছুটা টাইট মনিটরি পলিসি করে টাকাটাকে করা হচ্ছে। শোনেন, এটা আসলে যদি বলি ইকোনমিক পয়েন্ট অফ ভিউ, ইটস এ রাইট স্ট্যান্ড। কারণ তারা সিগন্যালিং করতেছে যে পলিসি রেট 10, তার মানে তোমাকে ইন্টারেস্ট তার উপরে থাকতে হবে, কারণ পলিসি রেটের নিচে কখনো ইন্টারেস্ট থাকবে না। তার মানে এটা ফান্ডটা কস্টলিয়ার হবে, টাকাটা কস্টলিয়ার হবে। যেটা আগে সরকারের আমলে সিগন্যালিং দেওয়া হয়েছিল যে ইজি মানিটা খুব ইজি, কারণ আপনার 9 ফিক্স। তো এই ইজি মানি এবং টাইট মানি, এটা একটা ইকোনমির জন্য একটা বড় ধরনের একটা সিদ্ধান্ত আমি বলবো। কারণ যদি ইজি মানি সুবাদে কিন্তু আমাদের ফান্ডটা খুব ইজি ছিল, খুব কম দামি ছিল, এবং এটা এই সুবাদে হিউজ লোন হয়েছে এবং বাইরে এটা অনেকটা পাচার হয়ে গেছে বলে অভিযোগ আছে। আমি আপনার এই জায়গাটাতে বলতে চাই, আপনি পজিটিভলি বলছেন, আমি আপনার সাথে দ্বিমত করতে চাই না, কিন্তু একই সাথে আপনি যখন টাইটান মানির কথা বলছেন, তো সেটি কি আপনার বেসরকারি খাত বা আমাদের স্বাভাবিক অর্থের যে গতি, সেটি কি বিঘ্নিত হচ্ছে না? এখানে একটা বিষয় আমাদের জানা উচিত, সেটা হলো কিছুটা পেইন আমাদের নিতে হবে, আমাদের ভুলের যে খেসারত দিতে হবে। আমরা যে ভুলটা করেছি, ইম্পোজ করেছি, আমাদের জনাব নাসির মুখতিয়ার, উনি একজন অত্যন্ত প্রবীণ ব্যাংকার এই দেশে আমার জানা মতে। উনি নিজেও স্বীকার করেছে যে আমি দেখি নাই এই ধরনের নীতিমালা। এখন আপনি কোনো গ্রুপকে বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে সহায়তা করার জন্য যদি একটা নীতি একটা দেশের উপর চাপিয়ে দেন, তাহলে তার যে রেজাল্টটা, তার যে মানে খেসারত বলো বাংলায়, সেটা তো একটা কিছু ভোগ করতেই হবে সবাইকে। ধন্যবাদ। আমরা আবার আলোচনায় আসব, এইটারই আমরা এই ভোগ করতেছি। আমরা সেই আলোচনায় আবার ফিরবো, একটা বিরতিতে যাব আবার। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম, কথা বলছিলেন সর্বশেষ সিদ্দিক ইসলাম। আমরা আবার আলোচনায় ফিরবো, তার আগে আমরা আবার একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আবার আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরছি আলোচনায়। আমাদের সঙ্গে আলোচনায় আমরা ছিলাম জনাব সিদ্দিক ইসলাম। আপনি বলছিলেন যে সরকারের এই যে টাইট মনিটরি পলিসি, সেটিতে আসলে আপনি কোন দিকে যাচ্ছে আমাদের ব্যাংকিং খাত বা আমাদের পুঁজি, আমি যেটি বলছিলাম যে কেন্দ্রীভূত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে, আপনার বিশ্লেষণ? না, এখানে আমি দ্বিমত পোষণ করছি। কেন্দ্রীয় ব্যাংকে আসলে পুঁজি কেন্দ্রীভূত হচ্ছে না। পুঁজি আসলে তার নির্দিষ্ট গতিধারা, তার ভ্যালোসিটি অফ মানি যেটা আমরা বলি, সেই ফর্মুলাই সেটা যাচ্ছে ব্যাংকিং চ্যানেলে, একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে যাচ্ছে। দিস ইজ দ্য ডিফারেন্স। তো এখানে একটা জিনিস আমি সুখবর দিতে চাই, এখানে গভর্নমেন্ট বড় করতেছে, কিন্তু এখানে প্রিন্ট মানি না। দিস ইজ নট এ হাই পাওয়ার মানি। এটাকে আমরা যদি ইকোনমিক্সের টার্মে বলি, এটা M2, নট দ্য, এটা মানে আপনার এটা রিজার্ভ মানি না, RM না এটা। তো RM যেহেতু না, তার মানে এখানে ভয়ের কোনো কারণ নাই। এটা ইনফ্লেশনকে ফুয়েল করবে না। এটা ব্যাংকের টাকা একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সেন্ট্রাল ব্যাংকে যাচ্ছে, সেন্ট্রাল ব্যাংক থেকে গভর্নমেন্টের অ্যাকাউন্টে যাচ্ছে, গভর্নমেন্টের অ্যাকাউন্ট থেকে আবার পাবলিকের অ্যাকাউন্টে, যেটা সাধারণ জনগণকে বোঝানো হয় যে টাকা ছেপে টাকা ছেপে এই সরকার টাকা দিচ্ছে, ব্যাংক বড় করতেছে না, এখানে ডেভেলপমেন্ট হচ্ছে না,
ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ডিভলভমেন্ট টোটালি স্টপ, যেটা আগে সরকার ফ্রিকোয়েন্টলি ইউজ করছে। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট অ্যান্ড দিস ইন্টারিম গভর্নমেন্ট। এটা আমার অবজারভেশন, এম আই রং অর রাইট? জি বলে। তো এই দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, তো সেটা এখানে গভর্নমেন্টের যে স্ট্যান্ড, ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার যে ইনফ্লেশনকে আমাদের সিঙ্গেল ডিজিটে মানে সহনীয় পর্যায়ে আনতেই হবে, না হলে আমাদের কোনো স্বস্তির কোনো এখানে মানে ইয়ে নাই। একটা মানে অর্থ উপদেষ্টা বলেছেন 6.5-এর মধ্যে রাখবেন। হ্যাঁ 6.5 ঠিক আছে, 6.5, 6 বা 7 এর মধ্যে থাকলেও আমরা একটা স্বস্তিজনক অবস্থা থাকতে পারি, কারণ আমাদের পিয়ার কান্ট্রির সাথে আমাদেরকে সবসময় এটা ম্যাচ করতে হয়। এর বিশেষ কারণ হলো যে এক্সচেঞ্জ রেটের মধ্যে এটা একটা প্রভাব পড়ে। যখন আমরা রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করি, সেখানে কিন্তু কনসিডার করা হয় ইনফ্লেশন। তো ইনফ্লেশন যদি আমার বেশি হয়, তাহলে পিয়ার কান্ট্রির সাথে আমি কিন্তু নিচে চলে যাই। এই কারণে আমাদের ইনফ্লেশনটা একটা খুবই ক্রুশিয়াল ইস্যু। এই জন্য সরকার চেষ্টা করতেছে টাইট মনিটারি পলিসি দিয়ে, এবং অন্য শুধু টাইট মনিটারি পলিসি দিয়েই যে ইনফ্লেশনকে কাট করা যাবে এটা বিশ্বাস করি না। এখানে ফিসক্যাল পলিসির দরকার আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ দরকার আছে, বিশেষ করে সাপ্লাই চেন, যেটা সাপ্লাই চেনটাকে এনশিওর করতে হবে। আপনার টেকনাফ থেকে তেঁতুলিয়া এই যে একটা মানে আমাদের একটা যে মানে পরিক্রমা, এটাকে আমাদের এমনভাবে জিনিসগুলোকে আমাদের সাপ্লাই চেনটাকে মজবুত রাখতে হবে, যাতে করে কোনো ধরনের যেন এখানে অবস্টাকল সৃষ্টি না হয়। এখানে চাঁদাবাজি হতে পারে, এখানে রাস্তায় বিক্ষোভ হতে পারে, অনেক ধরনের এখানে নন ইকোনমিক্যাল ফ্যাক্টর কাজ করতে পারে। এই জন্য এখানে যারা প্রশাসনে আছেন, সরকারে আছেন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তাদেরকে এটা এনশিওর করতে হবে। শুধু সেন্ট্রাল ব্যাংক এখানে টাইট মনিটারি পলিসি দিলেই আর ইনফ্লেশন নেমে যাবে আমি বিশ্বাস করি না। এখানে আমাদের প্রতিটা জনগণের এখানে একটা দায়িত্ববোধ আছে, দায়িত্ববোধ কাজ করতে হবে। কারণ আমি যদি কারণ বাজারের সবচেয়ে বড় কাঁচা বাজার, এখানে যদি সরবরাহ ঠিক না হয়, তার দাম তো বাড়বেই। এই বিষয়গুলো আমাদের ডিমান্ড এবং সাপ্লাই, এখানে ডিমান্ড এবং সাপ্লাই সবচেয়ে বড় হলো সাপ্লাই চেন। সাপ্লাই চেনটাতে আমাদেরকে যে কোনো মূল্যেই হোক স্মুথ রাখতে হবে, এটার কোনো বিকল্প নাই। যে সরকারে আসুক রাখতে হবে। যদি আমরা রাখতে পারি তাহলে এই পলিসি রেটও কমতে বাধ্য। কারণ পলিসি রেট কমে হলে ডিপেন্ড করে ইকোনমিক্সের অনেকগুলো ফেনোমেনার সাথে, তার মধ্যে একটা নাম্বার হলো ইনফ্লেশন, মানি সাপ্লাই। এই বিষয়গুলো তারা কনসিডারে নিয়েই এটা হলো তারা ফিক্স করে। আমি বিষয় আপনার দৃষ্টিতে আনতে চাই। আপনি যেটি বলছিলেন যে আসলে টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাচ্ছে বা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে যাচ্ছে, কিন্তু আমরা যেটা বলা হচ্ছে ইদানিং ব্যাংকিং সেক্টর থেকে বলা হচ্ছে যে টাকা সরকার এই যে ট্রেজারি বন্ডের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে নিচ্ছে, তাতে আমরা একদিকে বলছি যে 2/3 ব্যাংক বা 61টার মধ্যে 40টি ব্যাংক এখন খুব নাজুক অবস্থায়, তারা কোনো লেনদেন করতে পারছে না বা তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই। সব টাকা যদি আপনার কেন্দ্রীয় ব্যাংকের ইনস্ট্রুমেন্টে বা ট্রেজারি বন্ডে চলে যায়, তাহলে এই ব্যাংকগুলো কিভাবে চলবে? না, ধন্যবাদ। আসলে আমি আবারও বলতেছি, এই ইনস্ট্রুমেন্টগুলো কেন্দ্রীয় ব্যাংকের না, এগুলো হলো সরকারের ইনস্ট্রুমেন্ট, এগুলো হলো মনিটরি ইনস্ট্রুমেন্ট বা ডেট ইনস্ট্রুমেন্ট। এখানে 9টা ইনস্ট্রুমেন্ট ফাংশন করতেছে স্টিল। তার মধ্যে 4টা হলো ট্রেজারি বিল, 5টা হলো ট্রেজারি বন্ড। এই 9টা মানে টুলস ইউজ করে সরকার বড় করে থ্রো সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক কী করে, এটাকে এই অকশনটা আয়োজন করে, আর ব্যাংকগুলো এখানে পার্টিসিপেট করে। তো পরে আপনাকে আমি এখানে আরেকটা খুশির খবর দিতে পারি যে আমাদের শুধু ব্যাংক না, এখন এই ট্রেজারি বিল বন্ডে অনেক ইন্ডিভিজুয়াল, এমনকি প্রভিডেন্ট ফান্ড এবং কর্পোরেট এন্টিটি হিউজ ইনভেস্টমেন্ট আছে, সেটাও ব্যাংকের মাধ্যমে। সেটা কিন্তু একটা সুখকর দিক। এখন এখানে একটা জিনিস আছে, যদি আপনি ইন্টারেস্ট রেট যদি চিন্তা করেন, তাহলে আপনি ট্রেজারি বিল বন্ডগুলো ইন্টারেস্ট রেট হলো 12 থেকে 12 টাকা 57 পয়সা, যেটা ব্যাংক দিচ্ছে না। তাহলে কেন একজন লোক কম দামে ফান্ডটা রাখবে ব্যাংকে? তার মানে এটা হচ্ছে কি, যে এখানে বন্ড মানুষ আস্তে আস্তে বুঝতে পারতেছে যে এটা একটা প্রোডাক্ট। আপনি যদি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় তাকান, ওখানে বন্ড মনে করে বাজারে এবং মেলার মধ্যে বিক্রি হয়। আমাদের এখানে বন্ড অনেকেই চিনে না, স্টিল টুডে, সরি টু সে। আমরা ব্যাংকে যখন কাজ করি তখন দেখি কি অনেকেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয় এটাও জানে না। ধন্যবাদ। একটা অ্যাকাউন্ট বিপিআইডি অ্যাকাউন্ট বলে, এটা খোলার মাধ্যমে এটা কেনা যায়, এটা মানুষকে জানাতে হবে। ধন্যবাদ। আমি মনে করি আমাদের আলোচনার মধ্য দিয়ে মানুষের একটি সচেতনতা বাড়বে যে বন্ডে বিনিয়োগ করা যায় এবং তার মধ্য দিয়ে ভালো মুনাফাও পাওয়া যায়। আমরা আবার হয়তো কখনো এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাব। জনাব নাসির বখতিয়ার, যেটি আমরা দেখছি যেটি সিদ্দিক ইসলামও বলছিলেন যে এই যে গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্ট, আমরা আরেকটি ইনস্ট্রুমেন্ট হচ্ছে গভর্নমেন্টের সঞ্চয়পত্র। একদিকে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট কমাচ্ছে, আর একদিকে ট্রেজারি বন্ডের এই যে যেটা আমরা বলি বিডিংয়ের মধ্যে যে রেটটা বেড়ে যাচ্ছে, এটি কি কোনো বৈপরীত্য দেখতে পাচ্ছেন বা এটি কারণটা কি?
খুব সুন্দর প্রশ্ন সুলতান, ব্রাদার সুলতান, ভাই সুলতান। আমি যেটা বলবো এখানে, আমাদের দেশে যে তারল্য সংকট এটা এখনো পর্যন্ত আছে, কিন্তু এটা কিন্তু সত্যিই আছে। কিন্তু ব্যাঙ্কগুলো কি করছে, 61 ব্যাংক বা নন ব্যাংক আরও 34টা, এরা কিন্তু ইনভেস্টমেন্টটাকে তারা চেষ্টা করছে, যেটা আছে কনসলিডেশন, এটা কিন্তু দরকার আছে, 1 বছর 2 বছর তাদের লাগবেই লাগবে। কনসলিডেশন মানে আমি নিউ লেন্ডিং করব না, যেটা আমি প্রথমেই বলেছি, কিন্তু যারা আমার এক্সিস্টিং কাস্টমার তাদের যা রিকোয়ারমেন্ট আছে ওটা আমাকে মিট করতে হবে, না তো ওরাও খারাপ হয়ে যাবে। তাহলে এটি করলে তো আমার নতুন ইনভেস্টমেন্ট আর থাকবে না এই মুহূর্তে। নতুন, আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা হয়তো অনেকেই পছন্দ করবে না, আমি বলবো যে নতুন গ্রাহক, নতুন ইনভেস্টমেন্ট এটা যখন আসবে, এই তো ইন্টারিম গভর্নমেন্টের কি যেটা দায় দেখার, ইন্টারিম গভর্নমেন্টের যেটা সাকসেস, আমার যে ডাবল ডিজিটসে এখন বোধহয় 8% বা 7%-এর কাছাকাছি, 9%-এর নিচে এবং 8%-এর কাছাকাছি, এইটাই হলো অ্যাচিভমেন্ট। এবং আমার অর্থ উপদেষ্টা বলছে, এটা গভর্নর সাহেব বলেছে যে ইট উইল বি বিটুইন 6 and 7 অ্যান্ড রিমেন দেয়ার, এটাই হলো অ্যাচিভমেন্ট। এটা কিন্তু করতে গেলে যদি লেন্ডিং হতো সমানে, যেটা বলা হচ্ছে যে তারল্য সংকট থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, লেন্ডিং হলে কিন্তু এটা কিন্তু আবার তখন আবার ব্যাড লোন হতো, আবার এটা কিন্তু তখন এই ইনফ্লেশন যেটা কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হতো। এখানে আমার ভাই যেটা বলেছে সিদ্দিক ইসলাম, সাপ্লাই চেনটার ভিতরে খালি খেয়াল রাখতে হবে। ইয়েস, আই এগ্রি 100%। ডিমান্ড সাপ্লাই হলো মোস্ট ইম্পর্টেন্ট টু ফিক্স আপ এ রেট ইন এন ওপেন মার্কেট। আমাদের এখানে যখন আমরা ওপেন মার্কেট বলছি, ক্যাপিটাল মার্কেট আমাদের ওপেন করা হচ্ছে, সেখানে তো ফিক্স থাকতে পারবে না। এবং যে কোনো, আমার পার্সোনাল ওপিনিয়ন এগেন আমি বলবো, লেন্ডিং রেট যদি 12 হয় কোনো অসুবিধা নেই, কিন্তু লেন্ডিং যদি হিটস 18, ইয়েস, বিজনেস শুড বি এফেক্টেড। এইটা কিন্তু বলবো, যেই প্রথম বিজনেস করে তার একটা হিসাব থাকতে হয়, আমার ফাইন্যান্সিয়াল কস্ট কত হবে। আমি তো জেনারেলি তাদের সাজেস্ট করি, তোমার ফাইন্যান্সিয়াল কস্ট অল ইনক্লুসিভ ধরে রাখবা 15% হিসাব করে আসো। এইটার পরে সেই যদি 10%, নেট তার প্রফিট হচ্ছে ওখানে 5%, সেই যদি 11 বা 12 হয়, নেট প্রফিট হবে তার একদম অ্যাডিশনাল প্রফিট, এটা বলবো, এটা মানে উইন্ডফল প্রফিট। আর সে 15% করে ক্যালকুলেশন করে এসেছে। আর যে এটা ক্যালকুলেশন না করে প্রজেক্টে আসবে, তাকে কনসিকুয়েন্স ফেস করতেই হবে। ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি, কিন্তু এই আলোচনায় যে বিষয়গুলো উঠে এসছে আমাদের, সেখানটাতে ব্যাংকিং খাতের পরিস্থিতি কী, তারল্যের পরিস্থিতি কী, তারল্য কোন পথে যাবে, এবং আমাদের যে ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ যেটি করছেন, আজকের দুই আলোচক বলছিলেন যে ট্রেজারি বিল বন্ডের বিনিয়োগটা এই সময়ের জন্য যথোপযুক্ত, এবং দেশের যে আমাদের মুদ্রাস্ফীতি সেটিকে নিয়ন্ত্রণ করবার জন্য এখন এই পদ্ধতিটি সরকার যে পথে হাঁটছে সেটিও ঠিক আছে। কিন্তু একই সাথে আমাদের যে দুর্বল ব্যাংকগুলো আছে, যেগুলো এখন তারল্য সংকটে ভুগছে, নিশ্চয়ই সরকার সেদিকে নজর রাখবে। ব্যাংকগুলো নতুন বিনিয়োগের পরিবর্তে যে বিনিয়োগগুলো আগে করা হয়েছে সেই বিনিয়োগগুলোর প্রতি আরও যত্নশীল হবে, তাদেরকে তাদের যে শিল্প বা বিনিয়োগ যে খাতেই তারা বিনিয়োগ করেছে সেটিকে সব রকম সহায়তা সরকারের পাশাপাশি ব্যাংকগুলো থেকেও দেবে, যদি আমাদের তারপরও আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়ায়। সেই অপেক্ষায় থাকব, আবার ফিরবো কোনো এক আলোচনা এইসব বিষয় নিয়ে। তার আগে জানিয়ে রাখতে চাই যে দেশ টেলিভিশনের এই আলোচনা অনুষ্ঠানটি, বিশেষ করে ব্যবসা বাণিজ্য বিষয়ের এই টক শো, প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার একই সময়ে প্রচারিত হয়। দেশ টেলিভিশনের সঙ্গে থাকবেন। আপনারা দুজন আমাদের সঙ্গে আজকে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা অনুষ্ঠান। ধন্যবাদ।